কাসেমকে নিয়ে আমার আরও কিছু বলার আছে। ব্যক্তিগত আক্রমণ করছি না, আনিস খানের লাশকে পর্যন্ত বিক্রি করে খেয়েছি। কিন্তু মনে রাখবেন কাসেমের বিষয়ে কেন বললাম, কাসেম আমার পরিবারের হলো, এখন টিএমসির হয়ে ব্যাট করছে। আমি যতটুকু জানি পঞ্চায়েত ভোটে অশান্তি যখন হয় তখন আরাবুল অবশ্যই টিএমসির সাথে ছিল, কিন্তু ওই অভিযোগের মূল আসামিতে রয়েছে ওই জাহান্নামের কুকুর শয়তানটা, যার হাত ধরে অভিষেক দেখাচ্ছিল। এটা আমাদের প্রার্থী। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যাদের পরিবারের সন্তানরা গেছে। 3 নম্বর বিষয়, ভাঙড়ে যারা সাধারণ যতটা পেরেছি কর্মীদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও যখন এটাকে অ্যাকসেপ্ট করতে চেয়েছে, এখানে আমার নাক গলাবার কিছু নেই। 4র্থ নম্বর কথা হচ্ছে, আমি যে ধর্মের বিশ্বাসী, ইসলাম বলছে কেউ যদি ক্ষমা চায়, তওবা করে, ইস্তেগফার করে, তাকে ক্ষমা করে দেবেন মহান স্রষ্টা, কেন তিনি বড় দয়ালু। তাই আরাবুল দেখলাম আমার ফরিদপুর শরীফে পীর সাহেবদের কাছে এসে তওবা ইস্তেগফার করেছে। এবং 5ম শেষ কথা হচ্ছে, যেটা রিপোর্ট পাওয়া যাচ্ছে, যে সময় গুলিগালাজ হয়ে আমার ভাইগুলো শহীদ হয়েছে সেই সময় ও নাকি বিডিও অফিস বা সমিতির মধ্যে কোনো জায়গায় ছিল, এর মধ্যে নাই। আরেকটা শেষ কথা জানিয়ে রাখি, ভাঙড়ে আরাবুল টিএমসির জন্ম দিয়েছে। সেই আরাবুল ভাঙড়ে এত বছর ধরে রাজনীতি করছে, লোকের হয়তো অনেকে চমকেছে, ধমকেছে, এদিক ওদিক করেছে, নিজেও স্বীকার করেছে, তার বয়ানে ও ক্ষমাও চেয়েছে, আমার কাছে লিখিত দিয়েছে। কিন্তু আরাবুল কোনোদিন ভাঙড়ে খুনের রাজনীতি করেনি। এই 23-এ ওই শয়তান জাহান্নামের কুকুরটা আসার পরে ভাঙড়ে কিন্তু লাশ পড়েছে, তারপরে রজ্জাক খান থেকে শুরু করে আরও অনেকের লাশ পড়েছে। রিসেন্ট আমি খবর পেলাম কোনো একজন ওদের দলের লোককে লাশ ফেলতে গেছিলো, তাকে কোনো এক থানার প্রশাসন অ্যারেস্ট করে ফেলতে দেয়নি। এখনও শুনছি বাইরে থেকে 300-400 লোককে ঢুকাচ্ছে, তাদেরকে ঢুকিয়ে নিজেদের কর্মীকে খুন করবে, করে আইএসএফের নিরীহ ছেলেদেরকে কেস দেবে, দিয়ে ভোটটা পার করাবার চেষ্টা চলছে। অতএব এই খুনের রাজনীতির পিছনে যেটা রিপোর্ট পাচ্ছি, ওইখানকার মানুষের আরাবুল অনেক বদমাইশি করেছে, আরাবুল নিজেও স্বীকার করেছে, কিন্তু এই খুনের রাজনীতি করেনি। কিন্তু আমার প্রশ্ন, যে অভিষেক বাবু এ কথা বলছে, আসানসোলের ইমাম রশিদির ছেলে একে খুন করলো, সেই বাবুল সুপ্রিয়কে আপনি সংসদে পাঠাচ্ছেন কি করে? হ্যাঁ, 4জন যে কি বলে ওটাকে, 4জন যে পাঠালো সংসদ নাকি রাজ্যসভা সংসদ, 4 জনের মধ্যে একটা মুসলমানকে পাঠাতে পারলেন না। আপনি টিএমসি এত মুসলিম বিদ্বেষী। হ্যাঁ, আজকে এই যে এক মুফতি সাহেব নাকি, তারপর দেখছি এইচএস পাস, এতদিন শুনতাম মুফতি সাহেব, এখন দেখছি এইচএস পাস। তা তিনার যদি রাজনীতি করার এতই শখ ছিল, তিনি তো বলতে পারতেন যে আমি ভোটে দাঁড়াবো না, আমাকে সংসদে পাঠাতে হবে, 4 জনের মধ্যে থেকে 3 জন অমুসলিম দেন, আমাকে একটা দেন। বা আমাদের ওই যে মাথা মুটাটা কি বলে কোনো ঠিক নেই, হ্যাঁ, উঠতে বসতে সবসময় মিথ্যাতে ডুবে আছে, ও তো বলতে পারতো যে আমি ভোটে দাঁড়াবো না, আমাকে সংসদে পাঠাও, বলতে পারতো। কেন 4টেই অমুসলিমে পাঠাতে হবে কেন? দেশটায় গণতন্ত্র, এই যে ধর্ম নিরপেক্ষ, এটাকে কেন বলা হয় সেকুলার, কেন বলা হয়? তা প্রশ্ন করলেই তো আব্বাস সিদ্দিক তখন খারাপ হয়ে যাবে। তা সেই জায়গায় বাবুল সুপ্রিয়র মতো দাঙ্গাবাজকে অভিষেক ব্যানার্জি নিচ্ছে। তারপরে যে আরও অনেকে বলেছে তৃণমূল এমন একটা প্রাণী যে সব খায়, কয়লা, বালি, পাথর, পায়খানা সব খায়, মানে পায়খানার টাকা, তা সব কিছু তাকে নিচ্ছে। তারপরে আর বলুন, যে শয়তান জাহান্নামের কুকুরটা মমতাকে বোম মেরেছিল, এই আরাবুল নিয়ে যে মিটিং করিয়েছিল, তাকে পর্যন্ত নিয়েছে। আরে এদের লজ্জা শরম আছে, এরা কথা বলে? হ্যাঁ, অভিষেক বাবুকে বলবো, আপনি যুবক ছেলে, আপনার রাজনীতি করার এখনও 30-35 বছর ক্যারিয়ার আছে, আপনি আপনার দিদিমণির পাল্লাই পরে এরম ভুলভাল বকছেন কেন? দিদিমণির বয়স হয়েছে না ব্রেন ক্র্যাক হচ্ছে? আপনার তো না হালকা বয়স, আপনি একটু বুঝে কথা বলেন। অনুরোধ করব, আপনার এখন ইয়ং বয়স, অনেক রাজনীতি করার বয়স আছে, আমি চাই আপনি যুব সমাজ রাজনীতি করছেন, অনেক এগিয়ে আসবেন, ভালো কথা বলেন, মানুষের রুজি রুটির কথা বলেন, উন্নতির কথা বলেন। আপনি বলে গেলেন আমি 50,000 ঘর করে দেবো, এটা কোনো কথা হয়? আপনি বলেছিলেন না কলকাতায় দাঁড়িয়ে 21শে জুলাই যে সামনে বছরে আমাদেরই সরকার ঘাটালে মাস্টার প্ল্যান করবে, মাস্টার প্ল্যান এখন হচ্ছে তো ঘাটালে। আপনি বলেছিলেন কি বলে চাকরির কথা, যে না হলো আমি দেবো, সে চাকরি কি এখন হচ্ছে? এইরকমভাবে মিথ্যা কথা বলবেন না, এই জন্য বলবো। তারপরে আপনি বললেন নির্বাচন কমিশনার যদি একটা বৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে আমি 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনার ঘিরব। অমিত শাহ পুলিশ নাকি বাপ তুলে নিচ্ছেন, কি আমার খেয়াল নেই, কি করতে পারো দেখে নেবো।
তাহলে আজকে যে 99 লোক, এই 93 লক্ষ কম বেশি লোক বা 27 লক্ষ লোকের ডিলিট একদম হয়ে গেছে বা তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, আপনি কি স্বীকার করছেন এটা অবৈধ ভোটার? এটা তো বিজেপি বলছে অবৈধ ভোটার, তাহলে আপনিও কি স্বীকার করছেন? তাহলে যদি বলেন না স্বীকার করিনি, তাহলে 1 লক্ষর মধ্যে আপনি আর আপনার দিদি দুজনে মিলে প্রথম নির্বাচন কমিশনে যান না ঘেরাও করতে, তাহলে তো বুঝবো যে আপনার কথার দম আছে। অতএব এইসব মিথ্যা কথা বলে মানুষের ভোটকে নিয়ে নিরীহ মানুষকে 15 বছর ধরে ধোকা দিয়েছেন, আর দেবেন না। সত্য কথা বলুন। গতকাল আইএসএফের হারোয়াতে ভোট প্রচারে একটা র্যালিতে নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে অ্যাটাক করেছিল, এই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, দুঃখজনক, নির্বাচন কমিশনারের কাছে জানানো হয়েছে, মানে চিঠি করা হয়েছে, ইমেল করা হয়েছে পুলিশকে, এসপিকে। ব্যাপারটা হচ্ছে কি জানো, নওশাদ একা যেখানে যেখানে যাচ্ছে জনসমুদ্র তৈরি হয়, একটা হচ্ছে বিপ্লব তৈরি হচ্ছে, প্লাবন তৈরি হচ্ছে। অতএব এইটাকে দেখে ওদের হিংসা হচ্ছে, যাতে করে কিছু ছুড়ে দিয়ে, কিছু তার লোককে অ্যাটাক করে, তার একটু জামা ফামা ছিঁড়ে দিয়ে, ঠেলাঠুলি করে যদি ভয় খাইয়ে তাকে ঢুকিয়ে দেওয়া যায়। এ গাধাগুলো জানে না নওশাদ হচ্ছে কোরাইশ বংশের বাচ্চা। কোরাইশদের একটা নীতি আছে, এরা যত গরম হয়, যত এদেরকে রোকে, এরা তত সামনে যায়। এক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, মমতা 42 দিন জেল দিয়ে একে রুখতে পারেনি। একে আবার ওয়াকাব আন্দোলন করতে গিয়ে জেলে দিয়েছিল, তাও রুখতে পারেনি। কত টোপ দিয়েছিল, পদ দিয়েছিল, তাও রুখতে পারেনি। অতএব এই আঘাত যত দিচ্ছে, তত টিএমসির পতন নিজেদের করে নিচ্ছে। আইএসএফ জান্নাতের টিকিট বিক্রি করেছে বললেন প্রতিকুর রহমান। এই চোর, ও নিজে বলেছে টিএমসি যারা করেছে চুরি, ছ্যাঁচেরা চোরের কথা জিজ্ঞেস করছে, একদম মানে কি বলবো, একদম ওই সব প্রশ্ন করে ছ্যাঁচেরা লোক। একদম ও নিজে মুখে কত করে বলেছে, হ্যাঁ চোরকে চোর বলবো না, কয়লা চোর, হ্যান চোর, বাড়ি চোর, কি বুঝে টিএমসি করে চুরি করতে গেছে, চোর ছ্যাঁচেরা। অভিষেক ব্যানার্জি বলেছে যে বিজেপি দলের নওশাদ সিদ্দিকী অমিত শাহ সিকিউরিটি নিয়ে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ, এই অভিষেক মমতা এদের কথা জিজ্ঞেস করুন। এরা চোর ছাঁচেরা হলো, এদের একটা কোয়ালিটি তবু জাত আছে, এটা ভিআইপি মানে যেটা জায়গায় আছে। হ্যাঁ, অভিষেক যেটা বলছে আমিও দেখলাম, এই ওটাকে অভিষেক যেটা বলছে আমিও দেখলাম যে নওশাদ কি বলে ওই নাম জানো, আরে টাকলাটার নাম, হ্যাঁ অমিত শাহ পুলিশ নিয়ে ঘুরছে। আরে অমিত শাহ পুলিশ নয়, ভারতবর্ষের পুলিশ, রাজ্য পুলিশ, টিএমসির নয়, পশ্চিমবাংলার পুলিশ। তাহলে তোমরা দুজন ভাগ করে নিচ্ছ, হ্যাঁ, আর আমরা সব বানে ভেসে এসছি। তাহলে অমিত শাহ পুলিশ হয়ে গেল ওটা, আর এটা দিদির পুলিশ হয়ে গেল। এই যে পুলিশকে বিভিন্ন রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়া, এটা হচ্ছে সংবিধান বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কথা, নম্বর 1। নম্বর 2, নওশাদ সিদ্দিকীকে অমিত শাহ পুলিশ নিয়ে ঘরে নে। নওশাদ সিদ্দিকী প্রথম রাজ্য সরকারকে চিঠি দিয়েছে যে আপনি রাজ্যের বর্তমান অধীনে আছে, প্রশাসনের দায়িত্ব আপনার হাতে। এর আগে বামের হাতে ছিল, তার আগে কংগ্রেসে ছিল। পুলিশ কিন্তু পুলিশই আছে, সরকার চেঞ্জ হচ্ছে, পুলিশ চেঞ্জ হয়নি। অতএব যে যখন সরকারে আসে সে পুলিশটাকে নিয়ন্ত্রণ করে, এটা সাধারণ পাবলিকের জানা দরকার। তো সেই জায়গায় নওশাদ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে, কেন আপনি পুলিশ মন্ত্রী, আমাকে প্রোটেকশান দেওয়া হোক, আমার নিরাপত্তা বাহিনী দেওয়া হোক, আমি নিরাপত্তাহীন ফিল করছি। সেই জায়গায় 3বার চিঠি দিয়েছে। নওশাদকে কিন্তু নিরাপত্তা দেয়নি রাজ্য সরকার। দ্বিতীয় নম্বর, তখন নওশাদ কী করেছে, স্পিকারকে চিঠি দিয়েছে। স্পিকার মহোদয় তিনিও কিন্তু নওশাদকে প্রোটেকশান দেয়নি। তখন নওশাদ তার লয়ারকে দিয়ে তখন সে হাইকোর্টে কেস করেছে এবং এইসব কাগজপত্রগুলো জমা দিয়েছে। হাইকোর্টে যখন কেস করেছে, হাইকোর্টে কেস করার পর হাইকোর্টের আইনি ধাক্কায় তখন সিআরপিএফ যে জওয়ান যে ইউনিট আছে, সেই ইউনিটের হেডকে চিঠি করেছে যে এই নওশাদকে তার পরিস্থিতি যতটা প্রয়োজন সেই মতো করে তাকে সিকিউরিটি দেওয়া হোক। অতএব যে সিকিউরিটিটা দিয়েছে এটা অমিত শাহ দেয়নি। প্রশাসন অমিত শাহর বাবা কালী সম্পদ নয়, আর প্রশাসন দিদিমণিরও বাবা কালী সম্পদ নয়, ওটা দেশের সম্পদ, আমাদের জনগণের টাকায় চলে। তখন হাইকোর্ট তিনাকে দিয়েছে সিকিউরিটি, তাহলে হাইকোর্টের সিকিউরিটি ঘুরছে। কিন্তু আমি যেটা বলবো, ওই মমতা ব্যানার্জি, আপনারা জানেন কি জানি না, জনগণকে জানাচ্ছি,
আসামে সিট দিয়েছে 28টা থেকে 30টা। আসামে কোন জায়গায় সিট দিয়েছে? যে কোনো কংগ্রেস জিতার চান্স আছে সেই জায়গায় সিট দিয়ে কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে ফায়দা করছে, যাতে করে বাংলায় বিজেপি যেগুলো পাবে বাকি জায়গাগুলো টিএমসিকে ছেড়ে দেওয়া। যেটা প্রথমেই বললাম, প্রথম দফা ভোটেতে বিজেপি যেখানে জিতবে, যত কড়া ভোট হয়েছে সংখ্যালঘু এলাকাতে মমতা যাতে জেতে, সেই কড়া ভোটটা নিরাপত্তা দেয়নি। তো কেন আসামে তিনি সিট দিয়েছে? মণিপুরে বিজেপি সরকার হওয়ার পিছনে টিএমসির হাত আছে। গোয়াতে কেউ চেনে না, সেখানে সিট দিয়েছে। তারপরে আরও অনেক জায়গাতে, এই ত্রিপুরাতে সিট দিচ্ছে, দিয়ে বিজেপিকে ফায়দা করছে। আসামে যখন যায়, গোয়াতে যায়, ত্রিপুরায় যায়, ওখানে গিয়ে বিজেপির পুলিশ লাই। তাহলে আমি যদি বলি, আমি জানি বলবো না, কারণ পুলিশ বিজেপির নয়, পুলিশ দেশের। পুলিশ হচ্ছে কি বলে ওই রাজ্যের। হ্যাঁ, যে জিতে আছে তার অধীনে রয়েছে, কথা বুঝে আসছে, কিন্তু পুলিশ সেখানে লিখছে। তারপর অভিষেক বাবু যখন যায় পার্লামেন্টে, লোকসভায়, তখন সেখানে গিয়ে সিআরপিএফ, যে সিআরপিএফ নওশাদকে পাহারা দিচ্ছে, এই সিআরপিএফের অভিষেক বাবু পাহারালে ঘরে বেরিয়ে যাওয়ার পরে দিল্লি পুলিশ, দিল্লি তো বিজেপির হাতে আছে, তাহলে বিজেপির পুলিশ নিয়ে অভিষেক বাবু যাচ্ছে। আমি জানি এই কথাটা যুক্তিসঙ্গত বলা হবে না, কেন বিজেপি এখন দায়িত্বে আছে দিল্লির। এর আগে কংগ্রেস ছিল, পুলিশ তখন কংগ্রেস চালাতো, তাহলে তখন কি কংগ্রেসের পুলিশ বলবো? পুলিশের একটাই জাত, পুলিশ হলো ভারতের দেশের নাগরিকের বন্ধু। অতএব পুলিশ বন্ধুদের বলবো, আপনাদের ঘরে এই যে আপনাদের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে, এটাও কিন্তু আপনাদের ভাবা দরকার। কেন টিএমসির পুলিশ হয়ে গেলে, টিএমসিকে যারা চাই না, তাহলে টিএমসির পুলিশ হয়ে গেলে সে পুলিশকেও ভালোবাসবে না। এটা আপনাদেরকে এর খোলাসা করা দরকার আমার মনে হয়। এটুকু কথা বলবো। কাশিম সিদ্দিকীর ভোট প্রচারে এসে মমতা ব্যানার্জি বলছে হজ করতে যাবেন না, এনআরসি হলে তখন আমি যে দায়ী নই, কী বলবেন? ব্যাপারটা হচ্ছে, আমি দেখে এসছি এই রাজ্য সরকার এত ইসলাম বিদ্বেষী, এত কমনাল, ইসলাম নিয়ে এত নোংরা মন মানসিকতা রাখে বলার মতো নয়। যেমন মসজিদের ইমামরা নাকি উস্কানোমূলক বক্তব্য দেয়, এইটা বলার পরে আমি বলছি দেখবেন মসজিদের সিসি ক্যামেরার ব্যবস্থা দেবে। এটা হচ্ছে প্ল্যান, বলে দাও আমি রাস্তা করে দেবো, আর বিজেপি ওই রাস্তা দিয়ে আসবে। দ্বিতীয় নম্বর কথা, মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল খাওয়াবো। মাদ্রাসার বাচ্চাকে কুকুরের বাচ্চার সঙ্গে তুলনা করছে, ওই জন্য আরও কুকুরের বাচ্চাকে খাওয়াবে বলছে। 3 নম্বর কথা, ওয়াকাবলি আন্দোলন করাতে এত রেগে গেল, বললো সব থেকে বড় দুশ্মন আমি হব। চিন্তা করুন, এরকমভাবে একটার পর একটা ইসলামকে আঘাত করেছে কমনাল মাইন্ডের লোক, ইসলাম বিরোধী। তাই আজকে হজের মতো পবিত্র, যেখানে হজ করে এলে হাদিস পাকে আছে বেগুনা হয়ে যায়, যেমন বাচ্চারা সন্তানরা আসে কোনো গোনা থাকে না, ওরকম বেগুনা হয়ে যায়। সে হজের মতো পবিত্র জায়গাতে যেতে নিষেধ করছে। কেন? যাতে করে আচ্ছা যদি বলে ভোট লিবার জন্য, ভোটটা কী নেবে? একটা বিধানসভা হয়তো খুব জোর 10টা-12টা হাজি, তা 10টা-12টার হাজির ভোট নিলে কী হবে? আপনি তো আপনার লোকেরাই তো আগে ভোট দিতে দিত না, এই ভোটে যাবি না, এই ভোটে দিলে কিন্তু ঘর ভেঙে ফেলবো। এর আগে টিএমসি বলেছো তো ভোট দিতে দেয়নি, হাজার হাজার লোককে ভোট দিতে দেয়নি একটা বিধানসভায়। সেই জায়গায় 2-3টে এই 14-15টা না ভোট দিয়ে হজ করে, কী এমন সমস্যা হবে? না, হজটা করতে দেবো না, এই নোংরা মাইন্ড এনার মাথায়। একটা কথা শোনা যাচ্ছে যে বলছে যে খোঁজা 34 জায়গায় সিট দিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন যাচ্ছে, কি বলবেন? যে কথা বলেছে সে মূর্খ। কেন মমতাই একসময় একটা জিতেছিল, বামফ্রন্ট একসময় একটা জিতেছিল, কংগ্রেসও একসময় একটা জিতেছিল, পরবর্তীতে তারা 2-3টে পেয়েছে, তারপরে একদিন 10টা-15টা-20টা পেয়েছে, একদিন তারা ক্ষমতায় এসছে। রাজনীতির অঙ্ক হচ্ছে এইটা, প্রথমে অল্প হয়, তারপর 8টু হয়, তারপর 8টু হয়, তারপর 8টু হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমরা যখন 200 জায়গায় দেবো, এই যে ক্রিটিসাইজ করছে, এই জানুয়ারি তখন বলবে যে বিজেপিকে সুবিধা করার জন্য দিচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমরা 30 জায়গায় দিয়েছি কি 31 জায়গায় দিয়েছি, কিন্তু আমাদের বন্ধুরা দিয়েছে তো বাকি সব জায়গায়, যাদের সঙ্গে আমাদের সিট সমঝোতা হয়েছে। বামেরা তো দিয়েছে সব জায়গায়, তাহলে 294 জায়গায় তো বাম আইএসএফ দিয়েছে, তাহলে 30 জায়গায় বলছেন কেন আপনি? শুধু কথা বুঝে আসছে। তারপরও আইএসএফকে নিয়ে যখন প্রশ্ন উঠছে, আইএসএফ এইভাবে আস্তে আস্তে সব দল ওঠে, আইএসএফ আস্তে আস্তে উঠছে। এ জানোয়ারদের আখলাক চরিত্রটা এমন, এরা কিছু যখন নিজেরা পারে না তখন নোংরা ক্রিটিসাইজ করে। আজকে 30 জায়গায় দিয়েছি বলছে 30 জায়গায় মুখ্যমন্ত্রী হবে,
আবার কালকে যখন 200 জায়গায় দেবো তখন বলবে 200 জায়গায় ভোট কেটে বিজেপিকে সুবিধা করছে। এ জানোয়ারদের এছাড়া অন্য কোনো কাজ নেই। এক, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনারা জানেন কি জানি না, সংসদীয় রাজনীতিতে অনেক সময় 3-4টে এমএলএ পেয়েও মুখ্যমন্ত্রী হয়ে গেছে। যেমন কেরলে থাঙ্গার পরিবার বলে একটা আলে রসুলের পরিবার আছে, তেনারা একবার 7টা সিট পেয়েছিলেন। 7টা সিট পেয়ে কেরলে বাম কংগ্রেস ওই 7টা সিটের কমের জন্য সরকার করতে পারছিল না, বলেছিল আমাদেরকে যে সিএম দেবে আমরা তাকে সাপোর্ট করব। এই 7টা সিটে কেরলে সিএম হয়ে গেছে। এ মূর্খরা জানে না তো।